আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো পরীক্ষা দিয়েছো। তোমাদের বাংলা দ্বিতীয় প্রশ্নের একদম ব্যাখ্যা সহকারে সমাধান নিয়ে হাজির হলাম। সাথে আছে আমি তোমাদের সিনহা স্যার বা সিনহা ভাইয়া, যে যেটা বলে সম্বোধন করতে পছন্দ করো। তো দেখো, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে ১ নম্বরে উদাহরণসহ মফলা উচ্চারণে ৫টি নিয়ম লেখো। অথবা অথবা এখানে ৮টি শব্দ দেওয়া আছে। সেই ৮টি শব্দের মধ্যে যে কোনো ৫টি তোমাকে কি করতে হবে? শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। তাহলে খেয়াল করো যে এখানে ব্যাখ্যা, শুরুতেই ব্যাখ্যা, এই ব্যাখ্যা শব্দটি এখানে কি আছে? এখানে জ ফলা আছে। তো শব্দের শুরুতে যদি জ ফলা থাকে এবং তার সাথে আকার থাকে, সেটা যেরকম সেরকমই থাকে। তাহলে ব্যাখ্যা তাহলে যেরকম সেরকমই থাকবে। তারপরে যে ক্ষয়ের সাথে জ ফলা আছে, তাহলে শব্দের মধ্যে বা শেষে যদি জ ফলা থাকে, তাহলে তার উচ্চারণ দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে তার উচ্চারণ দুইবার হবে। তো খ হলো মহাপ্রাণ ধ্বনি। তো যেই ধ্বনিগুলো মহাপ্রাণ বা উচ্চারণ করতে বেশি কষ্ট হয় তোমার, সেই ধ্বনির দ্বিত্ব করার সময় তার আগেরটা নিতে হবে। মানে একটা অল্প প্রাণ নিতে হবে, একটা মহাপ্রাণ নিতে হবে। তাহলে ক্ষয়ের আগের বর্ণ কি বলতো? ক্ষয়ের আগের বর্ণ ক। তো সেই জন্য ব্যাখ্যার উচ্চারণটি কি হবে? ব্যাখ্যার উচ্চারণটি হলো ব্যাক, ক্ষয় আকারে খা, ব্যাখ্যা। ঠিক এরকম। তারপর দেখো যুগ্ম। যুগ্ম, তো দেখো অন্তস্থ জ বাংলা ব্যঞ্জন বর্ণ, কিন্তু ব্যঞ্জন ধ্বনি নয়। কেন ধ্বনি নয়? কারণ অন্তস্থ জকে বর্গীয় জ দ্বারা উচ্চারণ করা যায়। সেজন্য অন্তস্থ জয়ের পরিবর্তে আমাদেরকে বর্গীয় জয়ের রস্য জু জু লিখলাম, এবং গয়ের সাথে মফলা আছে। শব্দের মধ্যে বা শেষে মফলা উচ্চারিত হয় কয়েকটা জায়গায়। সে কয়েকটা জায়গা হলো গ, ও, ট, মূর্ধন্য ন, দন্তন্য ম, ল। এই কয়টা জায়গায় যদি কি হয়? ম ফলার রূপে থাকে বা যুক্ত আকারে থাকে, সেক্ষেত্রে ম ফলার উচ্চারণটি অবিকৃত থাকে বা ম ফলার উচ্চারণটি হয়। তো সেই জন্য আমাদের যুগ্মর উচ্চারণ কি হবে? যুগ। আর যুক্ত ব্যঞ্জন ভাঙালে শেষে সংবৃত উচ্চারণ হয় বা ওকার দিতে হয়। এই জন্য ময়কার যুগ্ম। তারপরে খেয়াল করো যৌবন। যৌবনে এখানে কি আছে? এখানে অন্তস্থ জয়ে এখানে ঔকার, মানে এই যে ঔ চিহ্নটি আছে, মানে ও এর হলো কার চিহ্নটি আছে। মাথায় রাখবে যে বাংলা স্বরবর্ণে দুইটি বর্ণ হলো যৌগিক স্বরবর্ণ, তার মধ্যে একটা ওই আর একটা হলো ঔ। এই ঔকে ভাঙালে পাওয়া যায় ও যোগ রস্যৌ। তো এই জন্য উচ্চারণ লেখার সময় বা উচ্চারণ করার সময় এটি তোমাকে ভেঙে করতে হবে। আর একটু আগেই তোমরা জানছো যে অন্তস্থ জ কি হবে? অন্তস্থ জয়ের পরিবর্তে বর্গীয় জ হবে। তাহলে খেয়াল করো, তাহলে আমাকে বর্গীয় জ ওকার দিতে হচ্ছে। তারপরে কি করতে হবে? তারপরে আমার এই যে ঔকে নিয়ে আসতে হবে। তাহলে যৌ, তারপরে কি? বন, যৌ বন। এখানে উচ্চারণ থেমে গেল, অর্থাৎ বদ্ধাক্ষর। আর যেখানে বদ্ধাক্ষর বা উচ্চারণ থেমে যাবে, সেখানে একটা হর্ষন্ত বা হর্ষ চিহ্ন দিতে হবে। তারপরে খেয়াল করো শাশ্বত। শাশ্বত তালবস্যয় আকার, তালবস্যয় ব এবং ত, শাশ্বত। তো এই শাশ্বততে আমাদের এখানে উচ্চারণের নিয়ম কি কি আছে? এখানে দুইটি নিয়ম আছে। একটি হলো ব ফলা আর শেষে ত বা ইত। তো দেখো, শব্দের মধ্যে বা শেষে ব ফলা থাকলে যার সাথে ফলা যুক্ত আছে সেই বর্ণের উচ্চারণ দ্বিত্ব বা দুইবার হবে। তাহলে এখানে ব ফলা কার সাথে আছে? তালবস্যের সাথে আছে। তাহলে তালবস্যের উচ্চারণ কি হবে? তালবস্যই হবে এখানে। তাহলে শ্বাস, তাহলে ব ফলা থাকার জন্য কি হবে? তালবস্য আরো একবার আসবে। আর শেষে ত বা ইত থাকলে ওকার হয়ে যায়, শাশ্বত। ঠিক এরকম। ওকে, খেয়াল করো শ্বাস, এখানে উচ্চারণ থেমে গেছে বলে হসন্ত। শত, স, এখানে অয়ের উচ্চারণ আছে, এই জন্য এখানে হসন্ত নয়। আচ্ছা, তারপরে দ্রষ্টব্য। দ্রষ্টব্য, মাথায় রাখবে শব্দের আদিতে বা শব্দের শুরুতে যদি র ফলা থাকে, তাহলে তার উচ্চারণ মানে সেই অয়ের উচ্চারণ অধ্বনির উচ্চারণ। মানে এখানে দ্র, এখানে একটা অধ্বনি আছে দ্র। তো এই অধ্বনির উচ্চারণ কি হয়? সংবৃত হয় বা ওয়ের মতো হয়। তাহলে দ্রষ্টব্য কি হবে? দয়রফালা ওকার। আর মূর্ধন্যস্যের উচ্চারণ আমাদের অলওয়েজ তালবস্য। মূর্ধন্যস্যের উচ্চারণ সবসময় কি? তালবস্য। তাহলে দ্রস কি হলো? দ্রস যুক্ত ব্যঞ্জন আমরা ভাঙাচ্ছি, এই জন্য একটা টয় ওকার আসবে। টয় ওকার আসলো, দ্রষ্ট। আর বয়ের সাথে জ ফলা আছে, এই জন্য বয়ের কি হবে? দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে দ্রষ্টব। আর তোমার দ্বিতীয় উচ্চারণ তো হবেই, আর শেষে একটা কি ছিল? একটা অসর ছিল, সেই অসরটি সংবৃত হবে জ ফলা বা যুক্ত ব্যঞ্জন ভাঙানোর জন্য। তাহলে দ্রষ্টব ব। তারপরে খেয়াল করো বৈশাখ। তাহলে বৈশাখ তোমাদেরকে আমি বলেছিলাম ক্লাসে যে ঐকার, একটু আগে বললাম যে ঐকার। ঐকার এটাকে কি বলা হচ্ছে? এটিকে হলো যৌগিক স্বরবর্ণ বলা হচ্ছে। এই ঐকারকে ভাঙাইলে আমরা কি পাবো? ও প্লাস রস্বই পাবো, ওই। ঠিক আছে। তাহলে বৈশাখ লেখার সময় আমাকে কি লিখতে হবে? আমি একটু উপরে লিখলাম। তাহলে খেয়াল করো, তাহলে বয় ওকার লিখতে হবে, তারপরে রস্বই বই, তারপর কি? তালবস্য আকার আর খ, বই শাখ। থেমে গেল, এখানে হসন্ত। বাকি রইল দুইটা, দেশপ্রেম এবং অতুল। খেয়াল করো দেশপ্রেম, এখানে এই দেশপ্রেম শব্দটি হলো সমাজসাধিত শব্দ। বাংলা ভাষায় কিছু কিছু সমাজসাধিত শব্দ আছে, দুইটি অংশ যুক্ত হয়েছে, সেই শব্দগুলোর মধ্যে সংবৃত উচ্চারণ হয় বা ওকারান্ত হয়ে যায়। তো এই জন্য দেশপ্রেম কি হবে? এখানে দেশ তালবস্যে ওকার হবে। সমাজবদ্ধ হওয়ার জন্য এখানে কি? তালবস্যে ওকার হবে। আর পয়ে রফলা আছে, পয়ে রফলা থাকার জন্য এখানে কি হবে? রফলা যার সাথে থাকে সেই বর্ণটি একবার আসে তো আসেই, পরে আবার রফলা সহ উচ্চারিত হয়।
তাহলে আমার কি হবে, একবার আমার প আসবে দেশব, তারপরে কি হবে, তারপরে আমার পয়ের রফলা সহ আসবে, তাহলে দেশব পয়ের রফলা একার আর ম, দেশব প্রেম, দেশব প্রেম, ঠিক এভাবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা রইলো অতুল। একটা জিনিস মাথায় রাখবা, একটা কথা মাথায় রাখবা, সেটি হলো যে তোমার নেতিবাচক শব্দের শুরুতে নেতিবাচক বা নাবোধক বা নঅর্থক মানে যেই শব্দটার অর্থ নেতিবাচকতা প্রকাশ করে, অতুল, অতুল মানে যার তুলনা নাই, তাই না? তো লেখো অতুল, তো লেখো অতুলনীয় বা অতুল, সেখানে কি হবে, স্বরীয় তৈরস্বল অতুল। তাহলে এই অতুলে তোমার শব্দটি হলো নেতিবাচক, তাহলে নেতিবাচক শব্দের উচ্চারণ আমার কি হবে, অই থাকবে মানে বিবৃত বা স্বাভাবিক হবে, আর তৈরস্ব আর ল, এখানে অতুল উচ্চারণটি থেমে গেছে বা বদ্ধাক্ষর, সেই জন্য এখানে হসন্ত। এই আমাদের 8টি উচ্চারণ, আশা করি তোমরা ভালোভাবে পেরেছ। তো যৌবনে আরেকটি ব্যাপার আছে, নর্মালি যদি বন লেখা হয়, বন, এই বন শব্দের উচ্চারণ কিন্তু বয়কার দন্তন বন, তাহলে সেই সূত্র অনুযায়ী অনেকে বয়কার দিতে পারো, তাহলে সেইটি দিলেও যে ভুল হবে ব্যাপারটি এরকম নয়, সেখানেও নম্বর পাবে তোমরা। আচ্ছা, আমরা পরবর্তীতে, আমাদের 1 নম্বর হয়ে গেল, আমরা পরবর্তীতে যাই। 2 নম্বর দেখো, সত্যবিধান কি, উদাহরণ সহ সত্যবিধানের 5টি নিয়ম লেখো। আর তারপরে বানান রয়েছে, আমরা বানানগুলো আমরা শুদ্ধ করে লিখব। রুগ্ন, রুগ্ন দেখো, এখানে প্রশ্ন করতে একটু ট্রিক্স খাটিয়েছে বা প্রশ্নটি একটু ক্রিটিক্যাল বা জটিল একটি বানান দিয়েছে, কারণ রুগ্ন শব্দটির বানান তোমার অভিধান মতে রয় রস্যউ, 2 বাদ দিয়ে দিলাম, আচ্ছা সরি, আচ্ছা, রুগ্ন শব্দটির বানান রয় রস্যউ, তারপরে হলো তোমার গ, তারপরে মূর্ধন্য এভাবে ফাঁকা করে, ঠিক আছে, রুগ্ন, উচ্চারণটি কিন্তু রুগ্ন, উচ্চারণ কিন্তু রুগ ন, উচ্চারণ এরকমই, ঠিক আছে, কিন্তু বানানটি এভাবে লিখতে হয়, রুগ্ন। আচ্ছা, তারপর দেখো, সম্বর্ধনা বলে কোনো শব্দ হয় না, সম্বর্ধনা বলে কোনো শব্দ হয় না, শব্দটি হলো সংবর্ধনা, তোমরা সকলেই জানো, এইটি ভুল করার কথা নয়। এবং আমি যে সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন থেকে কিন্তু কি 20টির যে বানান, 50টি বানান দিয়েছিলাম, সেখানে প্রথম 20টির মধ্যে এখান থেকে 4টি এসেছে, তাহলে সংবর্ধনা। তারপরে খেয়াল করো, কর্মনিষ্ঠা হয় না, কর্মনিষ্ঠা, নিষ্ঠা, যে একনিষ্ঠ, যার কর্মের প্রতি নিষ্ঠা আছে, ব্যাপারটা দেখো, তাহলে কর্ম কি হবে, দন্তন্বয় রস্যই, মূর্ধন্য শয়ে ঠয়ে আকার, নোট, কর্মনিষ্ঠা। তারপরে প্রতিদ্বন্দ্বী, তাহলে প্রতিদ্বন্দ্বী বানানটি খেয়াল করো, প্রতি, এখানে প্রতি তো উপসর্গ, এখানে কোনো তয় রস্যই, দয়ে ব, দন্তন্বয়ে দয়ে বয়ে দীর্ঘইকার, প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, যদি প্রতিদ্বন্দ্বিতা থাকতো তখন কি হইতো, তখন দন্তন্বয়ে দয়ে বয়ে রস্যইকার হতো। তারপরে দেখো, মনঃপুত, 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 এখানে তোমার বিসর্গ সন্ধি জাত শব্দ, এটি মন পরে বিসর্গ পয়রস আর ত, মনঃপুত, ঠিক আছে, বিসর্গের পরে যদি তোমার নাসিক্য বর্ণ থাকতো তাহলে এই নয় ওকারটি বজায় থাকতো, মানে নাসিক্য বর্ণতে কোনো বানান, ঠিক এই নিয়মে। আচ্ছা, তারপরে খেয়াল করো, বাল্মীকি, বাল্মীকি শব্দটি, বাল্মীকি হলো প্রখ্যাত রামায়ণ প্রণেতা, তো ওনার নামের বানান হলো 2-1 সূত্র, মানে একটি দীর্ঘইকার, একটি হ্রস্বইকার, প্রথমটি দীর্ঘইকার, পরেরটি হ্রস্বইকার, মানে বয়াকার, লয়ে ময়ে দীর্ঘইকার, কয়ে হ্রস্বইকার, বাল্মীকি। তারপর দেখো, সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী, এখানে সত্ত্বাধিকারী বলতে এখানে মালিকানা বুঝায় বা মালিকানা প্রকাশ করে, তাহলে সত্য মানে মালিকানা, মানে দ্বন্দ্ব শয়ব তয়ব, এই কথাটির অর্থ মালিকানা প্রকাশ করে, তাহলে আমাদের সত্ত্বাধিকারী বানানটি কি হবে, দ্বন্দ্ব শয়ব, তারপরে হলো তয়ে বয়াকার, সত্তা মানে সত্য যোগ অধিকারী, সত্য যোগ অধিকারী, তো দুইটা সন্ধি নিয়মে কি এক জায়গায় হয়ে গেছে, সত্য যোগ অধিকারী, দুইটা এক জায়গায় কি, তোমার এখানে অ আর এখানে অ, এই দুই অমিলে এখানে আ হয়ে গেল, এই যে আ হয়ে গেল, তারপরে ধয় রস্বইকার, কয়াকার, রয়ে দীর্ঘইকার, সত্ত্বাধিকারী। তারপরে দেখো, পৈতৃক, পৈতৃক শব্দটির গঠন হলো পিতৃ যোগ ইক, এখানে ইক দেখো, পিতৃ যোগ ইক, এখানে ইক প্রত্যয় যুক্ত হওয়ার জন্য এই যে এই রস্বইকারটি, এটি কি হবে, এটি ঐকার হয়ে যায় বা আদিস্বর বৃদ্ধি পায়, তাহলে আদিস্বর বৃদ্ধি পাওয়ার জন্য পৈতৃক শব্দের বানান হবে পয়ে ঐকার, তয়ে রিকার এবং ক, পৈতৃক। আশা করি তোমরা বানানগুলো শুদ্ধভাবে লিখতে পেরেছো এবং ক্লাসটি বুঝতে পেরেছো। আমরা এখন দেখব ব্যাকরণিক শব্দশ্রেণী, 3 নম্বর। 3 নম্বর খেয়াল করো, আমি আমার সাজেশনে প্রথম দিয়েছিলাম আবেগ শব্দ এবং পাশে লিখেছিলাম 99% এটি আসবে, এবং আলহামদুলিল্লাহ পরীক্ষায় এটি এসেছে। আবেগ শব্দ কাকে বলে, আবেগ শব্দের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তো দেখো, তোমরা আশা করি খ নাম্বার লিখেছো, অথবা তাহলে আমরা একটু এর ব্যাকরণিক নামগুলো আমরা দেখি, যে শব্দগুলো নিচে রেখাঙ্কিত করা আছে তার ব্যাকরণিক নামগুলো আমরা দেখব। শুরুতেই, শরীর ভালো হলে তুমি কাজ করবে নতুবা বসে থাকবে, তাহলে কাজ করবে নতুবা বা অথবা বসে থাকবে, তাহলে কি করেছে এখানে, এখানে বিকল্প যোজক কি, এখানে সংযুক্ত করছে দুইটি বাক্যের দুইটি অংশকে, সেটি কি হিসেবে, সেটি নতুবা মানে অথবা, তাহলে কি এটি যোজক, তাহলে নতুবার নাম কি, নতুবার নাম তোমরা যদি পরীক্ষায় লেখো যে যোজক বা বিকল্প যোজক, যে কোনো একটি লিখলেই হবে,
যোজক বা কি বলা হচ্ছে, বিকল্প যোজক, একটি লিখলেই হবে। তারপরে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, তোমাদের আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর সেই কবিতার একটি লাইন। তো সেই কবিতা থেকে দেখো জমি, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। তাহলে জমি শব্দটি কি? তাহলে জমি শব্দটি হলো তোমার নাউন বা বিশেষ্য পদ, এবং বিশেষ্যের আগে কোন পদ বসে? বিশেষ্যের আগে অবশ্যই বিশেষণ বসে। তাহলে এখানে দেখো এই বিশেষণ পদ কি করছে? জমিকে কি করছে? জমিকে হলো মডিফাই বা বিশেষিত করেছে। তাহলে কর্ষিত জমি মানে যে জমি চাষাবাদ করা যায়, তাহলে চাষাবাদ করা জমির প্রতিটি শস্য দানা কবিতা। তাহলে চাষাবাদকৃত জমির প্রতিটি শস্য দানা কবিতা বা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। তাহলে কর্ষিত এখানে কি? কর্ষিত এখানে বিশেষণ পদ। তাহলে কর্ষিত এখানে কি পদ? কর্ষিত এখানে বিশেষণ পদ। তারপরে আমার কিছু বলার নেই, কোনো কিছু, এগুলো হলো অনির্দিষ্ট সর্বনাম। কি? অনির্দিষ্ট সর্বনাম। আমার কিছু বলার নেই, তাহলে কি বলা হচ্ছে? কি? অনির্দিষ্ট সর্বনাম। তুমি এখানে শুধু সর্বনাম লিখলে নাম্বার পাবে। আচ্ছা, তারপর দেখো সবাই কফি খেতে যাচ্ছে, তাহলে দেখো সব, সবাই, সকলে, সব কিছু, এগুলো হলো তোমার সকল্যবাচক, সকল যোগ্য সাকল্যবাচক সর্বনাম বলা হয়। তো একটু খেয়াল করো, তাহলে আমরা সবাই, সবাই, তাহলে সবাই কি? সবাই মানুষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাহলে সবাই শব্দটিও হলো সর্বনাম। তারপর দেখো আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, অভিমুখে অর্থ কি? অভিমুখে অর্থ হলো দিকে, তাহলে আমাদের যাত্রা সমুদ্রের দিকে, তাহলে যে দিকে এই শব্দটি হলো অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়। কি হিসাবে? অনুসর্গ। তাহলে অভিমুখে, বা বলা হয় যে প্লেন নেপাল বা ভারত অভিমুখে রওনা হলো, তাহলে অভিমুখে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, তাহলে অভিমুখে মানে দিকে, তাহলে দিকে কথাটি কি এখানে? অনুসর্গ হিসাবে। হ্যাঁ, তার দিকে একটু সুদৃষ্টি দিও, তার দিকে একটু নজর দিও। এই যে দিকে, দিকে কথাটি হলো তোমার কি? অনুসর্গ, আর অভিমুখের দিকে সমার্থক। তারপর এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার লাইন, তাই না? তার চাচার কথা শুনে বিষাদগ্রস্ত মনে বললো, হায় তার তো জানিনো কেমন লক্ষণ এসে পশিল। তাহলে দেখো, তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তাহলে এতক্ষণে, তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে তোমরা উত্তর পাবা এতক্ষণে। আর কখন দিয়ে প্রশ্ন করলে আমরা পাওয়া যায় সেটিকে বলা হয় কালবাচক। কাল মানে কি? সময়বাচক ক্রিয়া বিশেষণ। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তাহলে এতক্ষণে শব্দটি আমাদের কি? আমাদের হলো কালবাচক ক্রিয়া বিশেষণ। তাহলে তোমরা পরীক্ষায় যদি শুধু ক্রিয়া বিশেষণ লেখো তাহলে নাম্বার পাবে, কালবাচক লিখতে হবে না। তাহলে ক্রিয়া বিশেষণ, এটির নাম হলো ক্রিয়া বিশেষণ। তারপরে খেয়াল করো, ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, আশার কবিতার লাইন, তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের আশার কবিতার লাইন। ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, ওগো বলে কি করেছে? ওগো বলে সম্বোধন করেছে, তাহলে এটিকে কি বলা হয়? সম্বোধন সূচক আবেগ শব্দ, সম্বোধন সূচক আবেগ শব্দ। তাহলে ওগো হলো আমাদের কি শব্দ? ওগো হলো আমাদের আবেগ শব্দ। তারপর দেখো বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, তাহলে দেখো এটিও কবিতার লাইন। কি কবিতার লাইন? 18 বছর বয়স কবিতার লাইন। তাহলে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, সাহস, দুঃসাহস, ভয়, ঘৃণা, ভালোবাসা, এগুলো কি? এগুলো আমরা দেখতে পাই না, ধরতে পাই না, ছুঁইতে পারি না, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলা হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, বা তোমার দেখো তোমার হলো বা গুণ বিশেষ্য। আমরা বাংলায় বলে কি বলবো? বাংলায় বলবো গুণ বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য। তাহলে দুঃসাহসেরা, তাহলে দেখো দুঃসাহসেরা, তাহলে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, তাহলে আমাদের কি পদ? এইটি বিশেষ্য পদ। আশা করি তোমরা এখান থেকেও 5টি শুদ্ধভাবে লিখে আসতে পেরেছ। তাহলে এখন আমরা দেখব 4 নম্বর। দেখো তোমরা হয়তো বা অনেকেই ধারণা করে গিয়েছিলে যে উপসর্গ থেকে প্রশ্নটি আসবে, এবং সমাজ থেকে তো এসেছেই। তো আমি 18 সালে পরীক্ষার্থী, তখনও কম্বাইন্ড বোর্ডের পরীক্ষা হয়েছিল, এবং তখনও এরকমই প্রকৃত প্রত্যয় এবং সমাস দিয়েছিল। তো আমি এই জন্য পরীক্ষার্থীদের বারবার বলেছি যে তোমরা অবশ্যই সমাস পড়ো এবং উপসর্গের প্রশ্নটি দেখে যাও, তাহলে তোমাদের এই জায়গায় ধরা খাবে না। তো যারা শুধু উপসর্গের প্রশ্ন পড়ে গেছো, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, তারা তো মনে হয় ধরা খেয়েছো। তো এইটি কিন্তু করা যাবে না। যারা 27 আছো, যারা 28 আছো, মানে এইচএসসি 27-28, তাদের উদ্দেশ্য এই কথাটি। তো তারপর খেয়াল করো, তো আমরা একটু প্রকৃত প্রত্যয়গুলো একটু দেখি। তো তোমরা একটি কথা জেনে থাকবে যে প্রকৃতি ও প্রত্যয় 2 প্রকার, একটা হলো কৃত প্রত্যয়, একটা হলো তদ্ধিত প্রত্যয়। ক্রিয়ামূল থেকে ক্রিয়ামূলের সাথে প্রত্যয় যুক্ত হয় যে প্রত্যয় গঠিত হয় সেটি কৃত প্রত্যয়, আর সাধারণ নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয় যে শব্দটি গঠিত হয় সেটিকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তো প্রত্যয় নিয়ে তোমাদের চমৎকার একটি ক্লাস আমি খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ। শুধু তোমাদের জন্য না, সকলের জন্য, এসএসসি, অ্যাডমিশন, জব ক্যান্ডিডেট, সকলের জন্য প্রকৃত প্রত্যয় নিয়ে খুবই সহজভাবে প্রত্যয় শেখার একটা ক্লাস নিয়ে আসবো। তো খেয়াল করো, বর্ধমান তোমরা একটু কথায় মাথায় রাখবা কথা, সেটা হলো যে এই বৃদ্ধি সংক্রান্ত যত শব্দ আছে বর্ধমান, লেখো সেটি হলো তোমার ক্রিয়ামূল হলো বৃদ্ধ যোগ, আর মান থাকলে হয় হলো মান বা সানস, তুমি মানও দিতে পারবা,
সানসও দিতে পারবা, তাহলে মান বা সানস। তাহলে এই যে ক্রিয়ামূল এইটি, তাই না? তাহলে এটার নাম কি? এটার নাম হলো কৃত প্রত্যয় সাধিত শব্দ। কি শব্দ? কৃত প্রত্যয় সাধিত শব্দ। তারপরে খেয়াল করো, শ্রবণীয়, শোনা সম্পর্কিত, শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রুতি, শ্রুত, শোনা সম্পর্কিত যত শব্দ আছে সকল শব্দের ক্রিয়ামূল বা ধাতু হলো শ্রু। ধাতু কি? শ্রু। আর শেষে কি আছে? শ্রবণীয়। এই শ্রু যোগ এই অনীয় থাকলে অনীয় হয়, শেষে অনীয় থাকলে অনীয় হয়, শ্রু যোগ অনীয়। এইটিও সামনে কি চিহ্ন দিচ্ছি? ধাতু চিহ্ন দিচ্ছি, তার মানে ক্রিয়ামূল। আর ক্রিয়ামূলের সাথে প্রত্যয় যুক্ত হয়েছে বলে এটি হলো কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় সাধিত শব্দ। আমি একটু কালার চেঞ্জ করি। ওকে, তারপর দেখো নবান্ন। তাহলে নবান্ন শব্দটি কি? সন্ধিজাত শব্দ, আবার তোমার হলো প্রত্যয়ের মধ্যে ফেলানো যায়। নব যুগ অন্য। দেখো নব শব্দটি কিন্তু কোনো ক্রিয়াপদের মূল অংশ নয়। নব একটি সাধারণ নাম শব্দ। নব মানে নতুন, অ্যাডজেক্টিভ শব্দ বা বিশেষণ শব্দ। তাহলে নব যুগ অন্য যেহেতু এটি নাম শব্দ, নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়েছে, সেহেতু এটিকে বলা হবে হলো তদ্ধিত প্রত্যয়। কি বলা হবে? তদ্ধিত প্রত্যয়। তারপরে সৌন্দর্য। সৌন্দর্য, এই সৌন্দর্য শব্দটির গঠন কিরকম? সৌন্দর্য শব্দটির গঠন দেখো, সুন্দর, সুন্দর যোগ জ প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে আমরা জানি যে শব্দের শেষে জ বা ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। আদিস্বর এখানে রস্যকার বৃদ্ধি পেয়ে এখানে কি হয়েছে? এখানে ঔকার হয়েছে। তাহলে এই যে সুন্দর, সুন্দর শব্দটি কি? সুন্দর শব্দটি আমাদের কি? সুন্দর মানুষ, তাই না? বা সুন্দর, আমরা অনেক কিছু বলতে পারি অ্যাডজেক্টিভ বা বিশেষণ শব্দ। খেয়াল করো, তাহলে সুন্দর যোগ জ, সৌন্দর্য। আবার সুন্দর কিন্তু তোমার হলো হ্যাঁ অ্যাডজেক্টিভ যোগ জ, সৌন্দর্য কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে দেখো, তাহলে এইটিকে, এইটা একটি নাম শব্দ, আর নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়েছে বলে এইটি কি? এইটিও হলো তদ্ধিত প্রত্যয়। কি বলা হচ্ছে? তদ্ধিত প্রত্যয়। তারপরে দেখো সৃষ্টি। তাহলে সৃষ্টি শব্দটি হলো সৃজ। কি বলা হচ্ছে? সৃজ যোগ কয় তয় রস্যও দিতে পারো তুমি, শুধু তয় রস্যও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। তাহলে সৃজ, সৃজ হলো ক্রিয়ামূল বা ধাতু। তাহলে ক্রিয়ামূল বা ধাতু হওয়ার জন্য এটি হলো কৃত প্রত্যয় সাধিত শব্দ। তারপর দেখো সম্রাট। সম্রাট, সম্রাট এখানে হলো সম্রাটে এখানে একটু ভেঙে লিখতে হবে। এইটি হলো এখানে শুরুতে সম উপসর্গ হিসেবে আছে। কি আছে এখানে? সম হলো উপসর্গ, তারপরে হলো এই রাজ যোগ কিপ, সমযোগ রাজযোগ কিপ, কারণটি ঠিক এরকম হয়, রাজযোগ কিপ। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এটি হলো কি? এটি হলো কৃত প্রত্যয় সাধিত শব্দ, কৃত প্রত্যয় সাধিত শব্দ, কৃত প্রত্যয়। তারপর দেখো শৈশব। শৈশব শব্দটি শিশু যোগ অ, শিশু যোগ অ। শিশু শব্দটি কি বলতো? শিশুটি হলো তোমার একটি নাউন শব্দ বা বিশেষ্য পদ, সেই জন্য এটি ক্রিয়ার কোনো মূল অংশ নয়। তাহলে শিশু যোগ অ কি হয়ে গেল? তদ্ধিত প্রত্যয়। কি বলা হচ্ছে? তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, তারপর দেখো বার্ষিক। বার্ষিক, বার্ষিকের যে ব্যাপারটি সেটি হলো যে বর্ষ, মূল শব্দটি বর্ষ, তার সাথে ইক প্রত্যয় যুক্ত হয়েছে, ইক। তাহলে বর্ষ যুগ ইক। বর্ষ একটি কি? কোনো ক্রিয়ার মূল অংশ নয়, একটি নাম শব্দ। নাম শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হওয়ার জন্য এটি কি? এটি হলো আমার তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, আমরা এখন দেখব সমাস। সমাস খেয়াল করো, প্রথম শব্দটি কি? সত্যাসত্য। তাহলে দেখো সত্যাসত্য শব্দটি আমি কিন্তু ক্লাসে আমার সাজেশনেও দিয়েছিলাম, ক্লাসেও বলেছি যে সমাসে হলো সন্ধি নিয়ম কাজে লাগে। কিসের নিয়ম কাজে লাগে? সন্ধি নিয়ম কাজে লাগে। এই সত্যাসত্য শব্দের দুইটি অংশ, একটি সত্য আর একটি হলো অসত্য। এই সত্য যুগ অসত্য দুইটি সন্ধির নিয়মে আকার হয়ে সত্যাসত্য হয়েছে। তাহলে তোমার শব্দটি কি? তোমার দেখো সত্য যোগ অসত্য। তাহলে এই দুইটি মিলে কি হয়ে গেছে? এখানে একটা অসর ছিল, এই একটা অসর, এই দুইটি মিলে এখানে আসর হয়ে গেছে। ঠিক আছে? তাহলে সত্যাসত্য, আমি এটা মুছে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট। তাহলে সত্যাসত্যতে কি কি আছে? সত্য ও অসত্য কথাটি আছে। তাহলে দেখো আমি একবার ডিরেক্ট ব্যাস বাক্য লিখলাম এবং সমাসের নাম লিখলাম সত্য ও অসত্য। তাহলে সত্য ও অসত্য কি? দেখো উভয়েরই প্রাধান্য আছে। উভয়ের পদের যখন প্রাধান্য থাকবে তখন সেটিকে বলা হয় হলো দ্বন্দ্ব সমাস। কি বলা হবে? দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো পরোক্ষ। এখানে পরোক্ষ শব্দটিতে পর যুগ অক্ষি যুগ অ, মানে পরোক্ষ, এখানে পর হলো উপসর্গ। আর তোমরা জানো যে উপসর্গজাত শব্দগুলো কি হয়? বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে নতৎপুরুষ, নবহুব্রী এবং প্রাদিক সমাস ব্যতীত উপসর্গ দিয়ে শব্দ শুরু হলে সেটি অব্যয়ভাব সমাস। কি সমাস? অব্যয়ভাব সমাস। তাহলে দেখো পরোক্ষ মানে কি? পরোক্ষ মানে তুমি যেটা দেখতে পাও না, রাইট? তাহলে পরোক্ষ, পরোক্ষ কি হবে? অক্ষির অগোচরে, মানে তোমার চোখের সামনে যেটা ঘটেনি সেটাই পরোক্ষ। তাহলে অক্ষির কি হবে? অগোচরে, অগোচরে। তাহলে অক্ষির অগোচরে কি সমাস বলো তো? এটি হলো তোমার কি সমাস? এটি হলো অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব। তারপরে খেয়াল করো জীবনানন্দ। তাহলে জীবনানন্দ, আমি ডিরেক্ট ব্যাস বাক্য লিখলাম। জীবনানন্দ হলো জীবন ব্যাপিয়া বা জীবন ব্যাপিয়া বিস্তৃত তোমার আনন্দ, ব্যাপারটি এরকম সময়ের ব্যাপ্তি প্রকাশ করে।
সময়ের ব্যাপ্তি প্রকাশ করে। তাহলে জীবন ব্যাপী আনন্দ কি বলা হচ্ছে? জীবন ব্যাপী আনন্দ, এটি হলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। তোমাদের একটা কমন প্রশ্ন যে স্যার, যে আমরা যদি সমাসের প্রকারভেদ না লিখি তাহলে কি মার্কস পাবো? হ্যাঁ, প্রকারভেদ না লিখলেও মার্কস পাবে, তবে চেষ্টা করবে তৎপুরুষ সমাসের প্রকারভেদগুলো লেখার জন্য। দেখো, শৌখিন, সরাসরি ব্যাসবাক্য লিখলাম। শৌখিন কাকে বলা হয়? বিলাসী ব্যক্তি বা শখ আছে এমন কোনো ব্যক্তিকে। তাহলে শখ আছে যার, শখ আছে যার। তাহলে দেখো এখানে কি, এখানে তোমার এখানে অন্য একটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে বা অন্য পদ প্রধান। আর অন্য পদ প্রধান হলে কি হয়? অন্য পদ প্রধান হলে বহুব্রীহি সমাস হয়, বহুব্রীহি। তারপরে খেয়াল করো, আলোকচিত্র। আলোকচিত্র, এই চিত্র, আলোকচিত্র বলতে কি? ফটোগ্রাফ, এটিও আলোকচিত্র বলা হয়, তাই না? যে আলো দ্বারা যে চিত্র উঠানো হয়। তাহলে দেখো, তাহলে চিত্রটি কি দ্বারা উঠানো হয়? আলো দ্বারা উঠানো হচ্ছে। তাহলে পূর্বপদ দ্বারা পরপদে যদি কাজ করা যায় তাহলে আলোক দ্বারা চিত্র, আলোক দ্বারা চিত্র। তাহলে পূর্বপদ দ্বারা যখন পরপদের কাজ করা যাবে তখন সেটি হয়ে যায় হলো তৃতীয় তৎপুরুষ সমাস। এখানে কিন্তু তোমার আলোককে বুঝায়নি, চিত্রকেই বুঝাচ্ছে, মানে পরপদ প্রধান। পরপদের অর্থ প্রধান, মাঝখান থেকে তোমার দ্বারা দিয়া কর্তৃক ব্যাসবাক্য উঠে গেল, এই জন্য কি বলা হচ্ছে? তৃতীয়া তৎপুরুষ সমাস। আবার কি, আবার টেকনিক যদি বলি, আলোক দ্বারা চিত্র উঠানো হলো, এই জন্য তৃতীয়া তৎপুরুষ। তারপর দেখো, অরুণ রাঙা, একদম কমন একটা জিনিস, তোমরা সকলেই জানো, সকলেই পেরেছো আশা করি। অরুণের ন্যায় রাঙা। অরুণ মানে কি? সূর্য, সূর্যের মতোই রাঙা কোনো কিছুকে বোঝাচ্ছে। রাঙা এখানে একটা সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য বা গুণ। তাহলে অরুণের ন্যায় রাঙা, তাহলে উপমানের সাথে সাধারণ ধর্মের যে পদ হয় সেটিকে কি বলা হয়? সেটিকে উপমান কর্মধারয় বলা হয়। বা যে তুলনা, তোমরা যে টেকনিক জানো, যে তুলনাটি কি? যে তুলনাটি হলো সত্য বা বাস্তবসম্মত, সেটি হলো উপমান কর্মধারয় হয়। তারপর দেখো, মহাত্মা। এই মহাত্মা দুইটি সমাস করা যায়। একটি হলো মহৎ যে আত্মা, এটি হলো মহান আত্মা যার। দুইভাবে করা যায়, আমি দুইটি তোমাদেরকে দেখা দিচ্ছি। তাহলে খেয়াল করো, মহাত্মা। আচ্ছা, মহাত্মা এই ক্ষেত্রে আত্মাকেই যদি আমরা প্রাধান্য দেই, পরপদকেই যদি আমরা প্রাধান্য দেই, যে মহৎ যে আত্মা যদি বলি আমরা মহৎ যে আত্মা, তাহলে কি হবে আমাদের? তাহলে নামটি হবে সাধারণ কর্মধারয়। কি হবে? সাধারণ কর্মধারয় সমাস, পরপদে যদি প্রাধান্য দেই আমরা। আর যদি আমরা অন্য অর্থ প্রধান দেই, অন্য অর্থ, যেমন মহান আত্মা যার, যদি আমরা বলি মহান বা মহৎ আত্মা যার, যদি আমরা এভাবে বলি তাহলে কিন্তু কি হয়ে যাবে? তোমার হলো ব্যাধিকরণ বহু, মহৎ যুগ আত্মা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়ে যাবে। হ্যাঁ, বহুব্রীহি। ওকে, তারপরে খেয়াল করো, যুগান্তর খুবই সহজ। শেষে অন্তর থাকলে বা মাত্র থাকলে আমাদের কি হয়? শেষে অন্তর বা মাত্র থাকলে আমাদের নিত্য সমাস হয়। এগুলো সরাসরি কই থেকে কমন? আমার স্লাইড থেকে কমন, তাই না? তাহলে যুগান্তর কি হবে? অন্য যুগ। তাহলে অন্য যুগ কি সমাস বলো তো? তাহলে অন্য যুগ হলো তোমার নিত্য সমাস। কি সমাস? নিত্য সমাস। সমাস আমি যেই স্লাইডে তোমাদেরকে সমাস দিয়েছিলাম সেখান থেকে হুবহু কমন এসেছে। হুবহু এসেছে চারটি, হুবহু একদম হুবহু এসেছে চারটি। আর একটি, এই যে জীবনব্যাপী আনন্দ, এটি বলেছিলাম যে ব্যাপ্তি অর্থে, যেমন চিরসুখী দিয়েছিলাম, এরকম ব্যাপ্তি অর্থে এটা বলেও দিয়েছিলাম ক্লাসে, যে ব্যাপ্তি অর্থে কি হয়? দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। আশা করি তোমরা পাঁচটি পেরেছো। আচ্ছা, এবং ওই পরোক্ষতে উপসর্গ বলেছিলাম, আর এইটা টেকনিকও শিখাই দিছিলাম। যারা ক্লাসটি করেছো তারা তো সবগুলোই পেরেছো, আর যারা ক্লাস করো নাই, শুধু পিডিএফ পড়ছো শেষ সময় এসে, তারা অন্তত তো চারটি পেরেছ, তাই না? চারটি তো পারা উচিতই, কারণ হুবহু চারটি এসেছে। আর একটি তো হলো তোমার, দুইটি হলো রুলস অনুযায়ী এসেছে, দুই তিনটি। আচ্ছা, তারপর দেখো 5 নম্বর বাক্য কাকে বলে? এটিও আমার একদম সাজেশন থেকে দেওয়া, অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি, একদম সাজেশন থেকে হুবহু এসেছে। আর বাক্য রূপান্তর আমরা দেখব, রূপান্তর আমরা কিভাবে করতে পারি। রূপান্তরে তোমাদের খুব সুন্দর দুইটি ক্লাস আমি নিয়েছি, একটি পূর্ণাঙ্গ বিস্তারিত ক্লাস। সেই ক্লাসে আমার মাশাআল্লাহ তোমাদের কমেন্টগুলো আমাকে খুবই খুবই অনুপ্রাণিত করেছে এবং খুশি করেছে যে তোমরা একটি ক্লাস পরীক্ষার আগের রাতে করে 5-এ 5 তুলেছে এবং তোমরা এসে কমেন্টে জানিয়েছো বিষয়টি খুবই ভালো লেগেছে আমার। তো দেখো, তাহলে আমার পথ দেখাবে আমার সত্য বাক্যটিকে জটিল করতে বলেছে। তাহলে জটিল করতে গেলে কি করতে হবে? সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক আনতে হয়, বা নিত্য সম্বন্ধীয় অব্যয় আনতে হয়। তাহলে সাপেক্ষ সর্বনাম কোনগুলো? যে, সে, যিনি, তিনি, যার, তার। তাহলে যা, এখানে কি, এখানে মূল ব্যাপারটি কি? এখানে সত্য ব্যাপারটি আছে, তাই না? তাহলে এখানে কি আনতে হবে? সাপেক্ষ যোজক আনলে ব্যাপারটা ভালো হবে। তাহলে দেখো, তাহলে যা আমার সত্য বা সাপেক্ষ সর্বনাম আনলে হবে। আমরা কি বলতে পারি? যা আমার সত্য, মানে সত্যটার পরিবর্তে আমরা নিলাম যা আমার সত্য, মানে সত্যকে বোঝানোর জন্য, যা আমার সত্য তাই আমার পথ দেখাবে। আমরা বলতে পারি তাই আমার পথ দেখাবে। তাহলে এটি কি হয়ে গেল? এটা আমাদের জটিল হয়ে গেল। তারপর দেখো, যারা পরিশ্রমী তারা সফল হয়। তাহলে দেখো এখানে যারা, তারা,
তাহলে সব বাক্যটি কিসে আছে? বাক্যটি জটিলে আছে, কারণ যারা তারা সাপেক্ষ সর্বনাম, আর সাপেক্ষ সর্বনাম দিয়ে যে বাক্যগুলো থাকে সেগুলো জটিল বাক্য হয়। তাহলে জটিল থেকে আমাকে সরল করতে গেলে যারা এবং তারা এই দুটিকে উঠাই দিতে হবে। উঠাই দিয়ে কি করতে হবে? যারা পরিশ্রমী তাদেরকে কি বলা হয়? পরিশ্রমী ব্যক্তি বলা হয়। তাহলে পরিশ্রমীরাই আমরা লিখতে পারি পরিশ্রমীরাই সফল হয়। আমরা লিখতে পারি যে পরিশ্রমীরাই সফল হয়। আর মাথায় রাখবে যে সরল বাক্য করতে গেলে অবশ্যই সমাপিকা ক্রিয়া একটি হবে, সমাপিকা ক্রিয়া একটি। তাহলে পরিশ্রমীরাই সফল হয়। তারপর দেখো, শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। তো এই যে বিস্ময় সূচক করতে বলছে, বিস্ময় সূচক করতে গেলে দুইটা ভাবে করা যায়। একটা হলো সামনে তুমি একটা কোনো আবেগ শব্দ ব্যবহার করতে পারো, আহা শীতে দরিদ্র মানুষের কি কষ্ট, এভাবে তুমি করতে পারো। আরেকটি হলো তুমি আহা বা এই ধরনের কোনো শব্দ না দিয়েও করতে পারো, ঠিক আছে? দুইভাবে করতে পারো। তুমি লিখতে পারো যে আহা, তুমি একটা করুণ একটা শব্দ নিয়ে আসলে আহা, ঠিক আছে? তারপর লিখতে পারো যে শীতে দরিদ্র মানুষের কি কষ্ট, ঠিক আছে? শীতে দরিদ্র মানুষের, তো দেখো এই যে খুব যে বিশেষণ শব্দটি আছে, তাহলে দেখো তাহলে খুবের জায়গায় কি আনতে হবে? কি কথাটি আনতে হবে, কি কষ্ট। তাহলে কি কষ্ট তুমি এভাবে লিখতে পারো। তারপর দেখো নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গিয়ে শোনায়। প্রশ্নবোধক করতে বলেছে। প্রশ্নবোধক করার নিয়ম হলো তোমাকে একটি কি আনতে হবে, এবং যদি বাক্যটি অস্তিবাচক বা হ্যাবোধকে থাকে তাহলে শেষে একটি না আনতে হবে। তাহলে আমাদের যদি আমরা রূপান্তর করি তাহলে কি হবে? তাহলে হবে যে নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি সার্থকতার গান শোনায় না? তাহলে নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি, নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি সার্থকতার, এই কি কিন্তু রসইকার দিয়ে হবে, হ্যাঁ, সার্থকতার গান শোনায় না। আর শেষে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে খেয়াল করো, যদিও সে অশিক্ষিত তবুও সে দেশপ্রেমিক। তাহলে যদিও তবু এই দুটি শব্দকে বলা হয় নিত্য সম্বন্ধীয় অব্যয়। এটা থাকলেও বাক্যটি জটিল বাক্য হয়। জটিল থেকে কি করতে বলেছে? যৌগিক করতে বলেছে। তাহলে যৌগিক করার নিয়ম কি? যৌগিক করতে গেলে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো মাঝখানে কোনো যোজক আনতে হবে। সেটি বিয়োজক হতে পারে, সেটি সংযোজক হতে পারে বাক্য অনুসারে। আচ্ছা, তাহলে দেখো যদিও সে অশিক্ষিত তবু সে দেশপ্রেমিক। তাহলে লোকটি অশিক্ষিত তারপরে দেশপ্রেমিক। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। কিন্তু কথাটি আমরা আনতে পারি বাট, তাই না? তাহলে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক করার নিয়ম জানো যে মাঝখানে কি অ্যান্ড, বাট, অর এসব আনতে হয়। তাহলে খেয়াল করো, তাহলে সে অশিক্ষিত কিন্তু কি বলছে? কিন্তু দেশপ্রেমিক। ওকে, তারপর দেখো সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেওয়া যাক। অনুজ্ঞা সূচক। অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা মানে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধটা হয় না, আদেশ, নিষেধ, উপদেশ এই ধরনের বিষয়গুলো বোঝায়। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে অনুজ্ঞা বলা হচ্ছে। তাহলে দেখো, তাহলে সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেওয়া যাক। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে সময় নষ্ট না করে কাজটা শুরু করে দাও। এটা তুমি আদেশ করো, সময় নষ্ট না করে, সময় নষ্ট না করে কাজটা শুরু করে দাও। সময় নষ্ট না করে কাজটা শুরু করে দাও। তারপরে খেয়াল করো, মানুষের তৈরি দুর্যোগও অনেক ক্ষতি করে। নেতিবাচক করতে বলছে। তাহলে নেতিবাচক করার নিয়ম হলো, নেতিবাচক করতে গেলে তোমাকে মূল কথাটির কি করতে হবে? অস্তিবাচক করতে হবে এবং শেষে না আনতে হবে। মানে এমনভাবে করতে হবে যাতে তোমার বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয়। বাক্যের অর্থ পরিবর্তিত হবে না, কিন্তু কি করবে? তার নেতিবাচক যে বৈশিষ্ট্য বা গুণ বাক্যের সেটি তোমাকে আনতে হবে। তাহলে নেতিবাচক বৈশিষ্ট্য বা গুণ হলো না, নেই, নয়, নহে ইত্যাদি যে নঅর্থক অব্যয়গুলো আছে সেগুলো বাক্যের শেষে আসবে। তাহলে খেয়াল করো, তাহলে মানুষের তৈরি দুর্যোগ অনেক ক্ষতি করে, এটি কয় নাম্বার? 7 নম্বরে। তাহলে মানুষের তৈরি দুর্যোগ কম ক্ষতি করে না, আমরা লিখতে পারি অনেকের বিপরীত কি? অনেকের বিপরীত কম। তাহলে আমরা কম কথাটি আনবো আর শেষে একটা না আনবো। তাহলে আমাদের দেখো অর্থও ঠিক থাকবে, বাক্যের যে নেতিবাচক বৈশিষ্ট্য সেটিও চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি যে মানুষের তৈরি দুর্যোগ কম ক্ষতি করে না। ওকে, দেখো কারো মুখে কথা সরে না, এখানে কি আছে? এখানে না আছে।
তাহলে না কথাটি আমাদেরকে উঠাই দিতে হবে অস্তিবাচক করতে গেলে, কারণ বাক্যটি নেতিবাচকে আছে। নেতিবাচকে থাকলে কি করতে হবে? উঠাই দিয়ে অস্তিবাচক করতে হবে। আমি এখন যদি লিখি কারো মুখে কথা সরে, তাহলে কি বাক্যটি হবে? হবে না। তাহলে কারো মুখ দিয়ে কথা বের হয় না, এটির একটি আমার একটা সমার্থক কোনো একটা শব্দ আনতে হবে। তাহলে কথা বের হয় না এর একটা সমার্থক কি? নির্বাক। কথা বের হয় না পুরোপুরি যদি আমরা এর একটা শব্দ আনি, তাহলে নির্বাক কথাটি দ্বারা আমরা রিপ্লেস করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে সবাই নির্বাক হয়ে আছে। দেখো সবাই নির্বাক হয়ে আছে। সবাই নির্বাক হয়ে আছে মানে কি? মানে কেউ কথা বলে না বা কারো মুখ দিয়ে কথা বের হয় না, তাই না? তাহলে দেখো অর্থ ঠিকই আছে, আবার বাক্যটি কি? বাক্যটি হ্যাঁবাদক বা অস্তিবাচক রূপে চলে এসেছে। তাহলে 5 নম্বর গেল। আমরা এখন 6 নম্বর দেখব। 6 নম্বর দেখো, যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো, যে কোনো 5টি বাক্য। তাহলে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। লেখো, আমার ক্লাসটি বড় হচ্ছে, আমার ক্লাসটি আর বড় করব না, তাই না? তাহলে দীর্ঘায়িত, তাহলে দেখো দীর্ঘ ক্লাস বা দীর্ঘ বক্তব্য, তাহলে দীর্ঘ শব্দটিই কিন্তু বিশেষণ, তার সাথে আবার ওই ইত যুক্ত করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে ওই বিশেষণের বাহুল্য দোষ হয়ে যাবে। তাহলে কি লিখতে হবে? আমার বক্তব্য আর দীর্ঘ করব না। তাহলে তুমি জাস্ট লিখবা যে আমার বক্তব্য আর দীর্ঘ করব, আমার বক্তব্য আর দীর্ঘ করব না। ওকে, তারপর দেখো, আমার হৃদয় মন্দিরে আসার বীজ উক্ত হলো। দেখো হৃদয়ের কোনো মন্দিরে আসার বীজ উক্ত হয় না, হৃদয় ক্ষেত্রে হয়। কোথায় হয়? হৃদয় ক্ষেত্রে বা ক্ষেতে। তাহলে আমার হৃদয় ক্ষেত্রে, তাহলে আমার হৃদয় ক্ষেত্রে, তারপর যা আছে তাই, আশার বীজ উক্ত হলো। আজ আমার বয়স কেবল মাত্র 27। কেবল মানেও যা, মাত্র মানেও তা, দুইটা ব্যবহার করলে বাহুল্য দোষ, যে কোনো একটা ব্যবহার করতে হবে। যে আজ আমার বয়স, আমি শুধু সূত্রগুলো লিখলাম, আজ আমার বয়স কি? মাত্র 27, ঠিক আছে? মাত্র 27। তারপরে কালিদাস মেঘদূত কাব্য রচনা করেন। কালিদাস, এই কালিদাসের নামের বানানটি ভুল। আমি তোমাদেরকে আমার যে সাজেশন সেখানে দিয়েছিলাম যে কালিদাস বানানটি এরকম, যে কালিদাস তোমার কি? মেঘদূত রচনা করেন। তারপর দেখো, ছেলেটি দুর্দান্ত মেধাবী। তাহলে দেখো মেধাবী দুর্দান্ত নয়, মেধাবী হয় অত্যন্ত মেধাবী। কি হয়? অত্যন্ত মেধাবী। তাহলে ছেলেটি অত্যন্ত মেধাবী। তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। সৌজন্য শব্দটি কি? সৌজন্য শব্দটি নিজেই বিশেষ্য, তার সাথে আবার বিশেষ্যজনিত তা প্রত্যয় যুক্ত করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হবে? প্রত্যয়জনিত ভুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই বাক্যটি শুদ্ধ করে লিখতে গেলে লিখতে হবে তার সৌজন্যে মুগ্ধ হলাম। সরাসরি সব আমার সাজেশন থেকে সরাসরি এসেছে, এবং সাজেশন থেকে প্রায় 100% কমন। 100% বলছি না, প্রায় বলছি, কারণ হলো যে এটা আসে নাই, ভাব সম্প্রসারণটা আসে নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তা বাদে সবগুলোই এসেছে। আচ্ছা, কারণ এই বছর যে ভাব সম্প্রসারণটা দিয়েছে এটা কারো কাছ থেকে আসে নাই, মানে খুবই আনকমন একটি ভাব সম্প্রসারণ দিয়েছে। আচ্ছা, তার সব জন্য মুগ্ধ হলাম। কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন। হ ধাতুর ক্রিয়ার আগে বিশেষণ শব্দ বসে। তাহলে বিশেষণ শব্দ বসে, সেখানে কি লিখতে হবে? কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন। কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত, ঠিক আছে? আশ্চর্যান্বিত বিশেষণ করলাম, হলেন, হয়ে গেল শুদ্ধ। তারপর দেখো, দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান। খেয়াল করো, মূল্য মানেও যা, দাম মানেও তা। তাহলে একটা বাক্যের মধ্যে মূল্য এবং দাম দুইবার দেওয়ার প্রয়োজন আছে? দুইবার দিলে কি হবে? বাহুল্য দোষ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে দ্রব্যমূল্য ক্রমবর্ধমান, বা আমরা বলতে পারি যে দ্রব্যের দাম। সবচেয়ে ভালো হয় যদি আমরা লিখি যে দ্রব্যের, কি ব্যাপার, হ্যাঁ, আমরা লিখতে পারি যে দ্রব্যের দাম ক্রমবর্ধমান, মানে প্রতিনিয়ত বাড়তে আছে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। আমরা এখন 6 নম্বরের, আচ্ছা নেওয়া হয়নি, আমরা 6 নম্বরে এই যে এখানে যে ভুলগুলো আছে এই ভুলগুলো আমরা একটু দেখি। দেখো, দারিদ্রতা বলে কোনো শব্দ হয় না। আমি এটি অনেক আলোচনা করেছি অনেকবার, কারণ দরিদ্র একটি অ্যাডজেক্টিভ শব্দ। দরিদ্রের সাথে তোমার তা প্রত্যয় যুক্ত করলে সেটি বিশেষ্য হয়ে যায় দরিদ্রতা, বা দরিদ্রের সাথে জ প্রত্যয় যুক্ত করলে দারিদ্র হয়, ঠিক আছে? তাহলে এই দুটি শুদ্ধ। তাহলে দেখো, তুমি লিখতে পারো হলো যে, দেখো এটি হলো কি? এটি হলো কি লিখতে হবে তোমার?
দারিদ্র, দারিদ্র তুমি এভাবে লিখতে পারো দারিদ্র, বা লিখতে পারো দরিদ্রতা। কি লিখতে পারো? দরিদ্রতা বা দরিদ্রতা আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। তারপরে আচ্ছা, তারপর দেখো আমাদের দেশ এখন সমৃদ্ধশালী। সমৃদ্ধ শব্দটি নিজেই কি? সমৃদ্ধ শব্দটি হলো নিজেই কি? নিজেই হলো বিশেষণ, তার সাথে আবার শালী বিশেষণ জড়িত প্রত্যয় যুক্ত করার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমার কি লিখতে পারো? তুমি লিখতে পারো শুধু সমৃদ্ধ লিখতে পারো, সমৃদ্ধ, বা বা তুমি আমাদের দেশ এখন সমৃদ্ধশালী, বা সমৃদ্ধি শব্দটি হলো বিশেষণ। সমৃদ্ধি রস্বইকার দিলে এটি বিশেষ হয়ে যায়, তার সাথে তুমি শালী যুক্ত করতে পারো, সমৃদ্ধিশালী তুমি লিখতে পারো। ঠিক আছে, এই যে এই জায়গাটা। তারপর দেখো, তারপরে কেবলমাত্র, কেবল এবং মাত্র দুইটি একসাথে ব্যবহার করা যাবে না, কারণ দুইটির অর্থ একই। তুমি লিখতে পারো, এখানে লিখবা জাস্ট কেবল। কেবল, কেবল দুর্নীতি আমাদের পেছনে টানে। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃচ্ছতা, এটা কৃচ্ছতা হয় না, শব্দ হলো কৃচ্ছ। কি হয়? ছয়ে ছয়ে রফলা, কৃচ্ছ সাধন প্রয়োজন। প্রয়োজন দলমত নির্বিশেষে ঐক্যতা, ঐক্যতা হয় না, কারণ ঐক্য শব্দটি নিজেই বিশেষ্য, তার সাথে আবার তা প্রত্যয় করার মানে যুক্ত করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি? ঐক্য। দেখো এই পাঁচটি কিন্তু বেশি সহজ ছিল এবার। হ্যাঁ, তাহলে লেখো ঐক্য। তাহলে লেখো, তাহলে প্রয়োজন দলমত নির্বিশেষে ঐক্য, বা তুমি ঐক্য না লিখলে লিখতে পারো একতা। কি লিখতে পারো? একতা, কারণ এটিও বিশেষ্য, এটিও বিশেষ্য, এই দুইটি হলো বিশেষ্য। আর এর সাথে তা যুক্ত করলে কি হবে? সেটি প্রত্যয়জনিত ভুল বা প্রত্যয় দোষে দুষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো দেখো তাহলে আমাদের ব্যাকরণ যে অংশ, সেই অংশ গেল। তোমাদের পারিভাষিক শব্দগুলো একটু লিখে দিই, ঠিক আছে? তাহলে পারিভাষিক শব্দ যারা 27, 28, 700 তাদের কাজে লাগবে, দেখে ফেলো। আর তোমরা যারা লিখছো তোমরা মিলাই নাও ঠিক আছে কিনা তোমাদেরগুলো। অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয় না? তাহলে অ্যাসেম্বলি মানে কি বলো তো? অ্যাসেম্বলি মানে হলো তোমার পরিষদ বা সভা। কি বলা হচ্ছে? পরিষদ বা সভা। তারপর দেখো বুলেটিন, বুলেটিন মানে কি? বুলেটিন মানে হলো জ্ঞাপনপত্র। কি বলা হচ্ছে? বুলেটিন, বুলেটিন মানে হলো জ্ঞাপনপত্র, জ্ঞাপনপত্র বা বুলেটিন লিখে আসলেও হবে। সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট তোমরা অনেকেই জানো, যারা সিগনিফিক্যান্ট পারফরমেন্স, সিগনিফিক্যান্ট শট, তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, ফুটবল খেলা দেখো, সে দেখবা যে কমেন্টেটররা বলে থাকে সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। কি বলা হচ্ছে? তাৎপর্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তারপর দেখো ট্যুরিস্ট, ট্যুরিস্ট মানে তো তোমরা জানোই, ট্যুর যারা দেয় তাদেরকে কি বলা হয়? ট্যুরিস্ট বলা হয়। তাহলে ট্যুরিস্টের বাংলা কি হবে? যারা ট্যুর দেয় তাদেরকে কি বলা হয়? পর্যটক বলা হয়, পর্যটক। তো দেখো এবারের পারিভাষিকগুলো কিন্তু সহজ ছিল, ঠিক আছে? সহজ। যারা স্টুডেন্ট, মূলত স্টুডেন্ট যারা, স্টুডেন্ট কিন্তু সবাই না, ঠিক আছে? মানে তুমি পরীক্ষা দিলেই শিক্ষার্থী আর পরীক্ষার্থী দুইটার মধ্যে পার্থক্য আছে। যে পড়ালেখা করে পরীক্ষা দেয় সে হলো কি? সে হলো শিক্ষার্থী। আর যে শুধু পরীক্ষা দেয় সে হলো পরীক্ষার্থী। দুইটার মধ্যে পার্থক্য আছে। যারা আসলেই শিক্ষার্থী তারা কিন্তু এই না পড়লেও এই জিনিসগুলো পারবে, না পড়লেও এগুলো পারবে। তাহলে দেখো ট্যুরিস্ট মানে পর্যটক। পারচেজ, পারচেজ মানে কি? দেখো পারচেজ কি, তোমরা তো এখন ইংলিশই বেশি বলো তাই না? বাংলিশ বলো, বাংলা বলার সময় আমরা কি করি? আমরা ইংলিশ শব্দ ঢুকাই দেই। তাহলে কি? পারচেজ করতে যাচ্ছি, তার মানে কি? পারচেজ মানে কি? পারচেজ মানে ক্রয়, কোনো জিনিস তুমি ক্রয় করতে যাচ্ছ, তাহলে পারচেজ। তারপর দেখো রিফর্ম, এই যে রিফর্ম কমিশন, রিফর্ম কমিশন, বহুত কথা আসে, ঠিক আছে? তাহলে দেখো রিফর্ম, রিফর্ম মানে কি? রিফর্ম মানে হলো সংস্কার, সংস্কার কমিশন, যে অন্তর্বর্তী সরকারের আমাদের একটি কমন ওয়ার্ড, যে এই সরকার শুধু সংস্কার করতে আসছে, তাই না? তারপর দেখো অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে হলো অধ্যাদেশ। এই অর্ডিন্যান্স দেওয়ার ক্ষমতা কার আছে বলো তো? এই অধ্যাদেশ জারি করার ক্ষমতা আছে হলো রাষ্ট্রপতির। তাহলে অর্ডিন্যান্স মানে হলো রাষ্ট্রপতি, এবং সেটা কি? সেটা সংবিধানের তোমার 92 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কি করে? রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে। তারপর দেখো প্রিফিক্স, প্রি মানে পূর্বে, আর ফিক্স মানে সাধন করে। তাহলে পূর্বে সাধন করে যা, তাহলে প্রিফিক্স। তাহলে কি? পূর্বে অবস্থিত। তাহলে কি? পূর্বে যুক্ত। তাহলে পূর্বে যুক্ত করা। তো উপসর্গকেও কি বলা হয়? প্রিফিক্স বলা হয়। তারপর দেখো স্টেট মিনিস্টার, স্টেট মিনিস্টার মানে কি বলা হচ্ছে? মানে প্রতিমন্ত্রী। কি বলা হচ্ছে? প্রতিমন্ত্রী। আর হোম মিনিস্টার মানে হলো স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে স্টেট মিনিস্টার মানে কি? মানে প্রতিমন্ত্রী। তারপরে খেয়াল করো ইম্পোর্ট, ইম্পোর্ট মানে কি বলতো? ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো তো আমরা কমন ওয়ার্ড, আমরা সকলেই জানি আমরা। তাহলে ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে আমদানি, তাই না? ইম্পোর্ট মানে হলো আমদানি।
তারপর দেখো জুডিশিয়াল, তাহলে জুডিশিয়াল মানে কি? জুডিশিয়াল মানে জুডিশিয়াল কার্যক্রম মানে কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয় না? তাহলে জুডিশিয়াল মানে কি? জুডিশিয়াল মানে হলো বিচারিক। কি বলা হচ্ছে? বিচারিক। তারপর দেখো হোস্টাইল, হোস্টাইল মানে কি? প্রতিকূল বা বৈরীপূর্ণ বা শত্রুতাপূর্ণ, প্রতিকূল বা বৈরী। আচ্ছা, চিফ হুইপ, সংসদে চিফ হুইপ থাকেন, ঠিক আছে? তাহলে চিফ হুইপ, চিফ হুইপ মানে হলো মুখ্য সচেতক, যে সংসদের যে কি করে শৃঙ্খলা বজায় রাখে, সংসদের শৃঙ্খলা বজায় রাখতে যে ভূমিকা রাখে তাকে বলা হয় হলো চিফ হুইপ। তাহলে চিফ হুইপ মানে কি? চিফ হুইপ মানে হলো মুখ্য সচেতক। তাহলে চিফ হুইপ, তাহলে চিফ মানে প্রধান বা মুখ্য, তাহলে কি মুখ্য, আর হুইপ মানে কি? সচেতক, মুখ্য সচেতক। তারপর দেখো সুভেনির, সুভেনির মানে স্মারক গ্রন্থ, ঠিক আছে? সুভেনির, SOUVENIR, তাই না? তাহলে সুভেনির, তাহলে সুভেনির মানে হলো স্মারক গ্রন্থ, গ্রন্থ, স্মারক গ্রন্থ। আর ডেট, ডেট মানে ঋণ, ডেট মানে কি? ডেট মানে হলো ঋণ, দেনা, ঋণ। এই হলো তোমাদের পারিভাষিক শব্দ। আশা করি তোমরা এখানে 40-এ 40 পাবা, হয়তো 2-1 ছুটে যেতেও পারে। তো যদি 35 প্লাস থাকে দুইটা মিলে, তাহলে মাথায় রেখো খুবই ভালো নম্বর। তো সকলের জন্য শুভকামনা রইল এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। পরবর্তীতে তোমরা কোনো টপিকের উপর স্পেশালি ক্লাস চাও কি না সেটি আমাকে জানাইতে পারো, এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা ক্লাসটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখাবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।